মৌলিক ব্যষ্টিক অর্থনীতির প্রথম বর্ষের আজকে আমাদের ৩ নম্বর অধ্যায় প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে যে চাহিদা এবং যোগান যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে আমরা মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করেছি। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা আগে ওই ভিডিওটা দেখে আসবে যে চাহিদা এবং যোগান কি। এখানে ম্যাথ সাবজেক্ট, সুতরাং আমি থিওরি এখানে পড়াতে পারবো না, আমি শুধু এখানে ম্যাথ তোমাদের করাবো। তোমরা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো তাইলে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না, কিন্তু ভিডিওগুলো মনোযোগ সহকারে প্রাইভেটের মতো করে দেখতে হবে, যাতে তোমরা ভিডিওগুলো করার সাথে সাথে সেটাকে নোট করতে হবে, অঙ্কগুলো খাতায় তুলে সেটাকে বুঝতে হবে। একবার না পারলে তোমাদের বারবার ভিডিওগুলো দেখতে হবে। তোমরা যদি এভাবে করতে থাকো তোমরা দেখবে যে ওই অধ্যায়টা শেষে আমি যখন দেখাই যে কী কী সালের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসেছে, তোমরা তো আমার কথা না দেখে তোমরা যদি সাজেশনও তোমাদের দেখো তাহলে দেখবে যে আমি যে অঙ্কগুলো করাইছি সেগুলো সেখানে রয়েছে। তো বেশি কথা না বলে আজকে আমাদের লেকচারটা শুরু করি। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের এই কোশ্চেনটা প্রত্যেক বছর পরীক্ষাতে এসে থাকে, যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ওকে, চাহিদা এবং যোগান বিষয়গুলো উল্লেখ থাকে। চাহিদা কি, যোগান কি, তোমরা ব্যষ্টিক অর্থনীতিতে দেখতে পারবা। ব্যষ্টিক অর্থনীতির আমাদের আর মাত্র 2টা অধ্যায় রয়েছে, তাহলে আমাদের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি শেষ। তো চাহিদা, ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয়, এর জন্য আমাদের চাহিদা এবং যোগান প্রয়োজন হবে। এখানে আমি চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ দেখাবো। দেখো, কিউ ডি মানে কি, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। চাহিদার সমীকরণ আমরা দেখেছিলাম আগে ব্যষ্টিক অর্থনীতিতে, এ মাইনাস বিপি, এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ। এবং আমাদের যোগান সমীকরণ কি, কিউ হচ্ছে এস। হ্যাঁ, এস মানে হচ্ছে সাপ্লাই মানে হচ্ছে আমাদের যোগান। কিউ এস ইকুয়াল টু কি আমাদের মাইনাস সি প্লাস ডিপি। আচ্ছা, এগুলো এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের তোমরা বলতে পারো এগুলোকে পরামিতি সমূহ। এবং পি যেটা সেটা হচ্ছে আমাদের প্রাইস, ডিতে হচ্ছে ডিমান্ড মানে চাহিদা, এস মানে কি, এস মানে হচ্ছে যোগান মানে আমাদের কি, এস মানে সাপ্লাই মানে হচ্ছে আমাদের যোগান। ওকে, এখন 2016 সালে একটা কোশ্চেন এসেছে, আমি সেই কোশ্চেনটা সলভ করে দেব। যেখানে কোশ্চেনটাতে বলেছে যে একটি দ্রব্যের, এই কোশ্চেনগুলা শুধু চোখে দেখলে হবে না, এটাকে তোমার সলভ করতে হবে, কারণ সমাধানে যে অনেকে সমাধান পারে না, সমাধান ভুল করে আসে। তো সমাধান যাতে ভুল নয় সেই জন্য খাতা কলম নিয়ে দেখলে আমার মনে হয় বেটার হয়, এবং নোট করতে হবে। একটি দ্রব্যের যোগান ও চাহিদা অপেক্ষক, একটি দ্রব্যের যোগান ও চাহিদা অপেক্ষক দেওয়া আছে। ধরো যোগান দেওয়া আছে কিউএস ইকুয়াল টু P-1, এবং হচ্ছে চাহিদা কিউডি, ডি মানে হচ্ছে এই যে দেখো ডি মানে হচ্ছে চাহিদা, ডিমান্ড দেওয়া আছে 12/P। এখন বলছে যে ভারসাম্য, দাম ও পরিমাণ বের করো। ওকে, প্রশ্ন বলছে যে ভারসাম্য, দাম ও পরিমাণ। আচ্ছা, এটা আমাদের এনইউ 2016 কোশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি। যে একটি দ্রব্যের যোগান এবং চাহিদা অপেক্ষক কিউএস ইকুয়াল টু P-1, কিউডি ইকুয়াল টু 12/হচ্ছে পি দেওয়া আছে, ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয় করো। যখন আমাদের ভারসাম্য এই কথাটা লেখা থাকবে, তখন আমাদের চাহিদা এবং যোগান দুইটা সমান হবে। আমাদের চাহিদা এবং যোগানকে আমরা কি করব, সমান করব। কিভাবে সমান করব দেখো, এখানে আমরা প্রথমে আগে লিখব যে ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। কীরকম দেখো, চাহিদার জায়গায় আমরা চাহিদার সমীকরণটা বসাই দেব। কিউ ডি ইকুয়াল টু আমাদের কি 12/P ইকুয়াল টু যোগান সমীকরণটা কি P-1, পিটা আমাদের কি, এখানে আমাদের দাম। ওকে, এখন আমাদের সমাধান করে পিটাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা সমাধান করে কি করব, পিটা যদি বের করতে পারি তাহলে আমাদের ভারসাম্য, দাম বের হবে। আমি আবার বলি, যখন তোমাদের এরকম অঙ্ক থাকবে এবং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে ভারসাম্য যখন এই কথাটা উল্লেখ থাকবে তখন তোমরা চাহিদা এবং যোগান সমান লিখবা। তারপর চাহিদার নিচে চাহিদার যে সমীকরণটা রয়েছে সেটা লিখবে, যোগানের নিচে যোগানের যে সমীকরণটা রয়েছে সেটা লিখবা। তারপর লেখার পর সেটাকে সমাধান করার ট্রাই করবা। তো আমরা এখানে কি করব দেখো, পি এখানে কি আকারে আছে, বি এখানে কি রয়েছে, ভাগ আকারে আছে। সুতরাং আমরা এটাকে কি করতে পারি, বজ্রগুণ করতে পারি। বজ্রগুণ কি আমি একদম বেসিক লেভেলে দেখাবো, যারা জানো না আর কি।
ধরো এখানে রয়েছে 1/2 = 3/4। ঠিক আছে, এগুলো অনেকেই জানো, আবার অনেকে জানে না। যারা জানো না তাদের জন্য বজ্রগুণনটা কি দেখো। যদি এরকম থাকে যে 1/2 3/4, তার মানে তোমরা কানি কানি গুণ করতে পারবা। কীরকম কানি কানি দেখো, 2 দ্বারা তোমরা 3কে গুণ করতে পারবা, 2 দ্বারা কাকে গুণ করতে পারবা 3কে, 4 দ্বারা কাকে করতে পারবা 1কে। যদি আমরা গুণ করি তাহলে কি হবে, আমরা প্রথমে 2 দ্বারা 3কে গুণ করবো, তাহলে 3 দুগুণ কত হয় 6 = এই যে মাঝখানে যে সমান চিহ্ন সেই সমান চিহ্ন দিলাম। 4 দ্বারা কাকে গুণ করবো 1কে, তাহলে 4 1কে কত হয় 4। এখন যদি এরকম থাকে যে ধরো 1 থাকলো 1/2 = শুধু 3 থাকলো, 4 নাই। যদি এরকম 3 যখন থাকবে, শুধু যদি 3 থাকে, তাহলে আমাদের মনে মনে ধরে নিতে হবে যে 3-র নিচে আমাদের 1 রয়েছে। কোনো সংখ্যা যদি একা অবস্থান করে তার মানে তার নিচে 1 রয়েছে, এটা আমাদের মনে মনে ধরে নিতে হবে। তাহলে 3 কি আমাদের উপরের সংখ্যা এবং 3-র নিচে কি রয়েছে 1 রয়েছে। তাহলে 3 যদি উপরের সংখ্যা হয় তাহলে আমরা কি করতে পারবো, 2 দ্বারা কি করব 3কে গুণ করব, তাহলে 3 দুগুণ কত হয় 6, এবং এই 1 দ্বারা এই যে এই মনে মনে ধরা 1কে আমরা কি করব গুণ করব, তাহলে 6 = কত হলো 1। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের 1। এখানে 12/p রয়েছে, এখানে 1/2 রয়েছে, এখানে p-1 রয়েছে, এখানে 3 রয়েছে। দেখো আরেকটা বিষয়, যদি এরকম থাকে ধরো যে হচ্ছে 1/2 = এখানে থাকলে হচ্ছে 3 - 1, এরকম থাকলো যে 3 - 1 রয়েছে, নিচে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা জানি যে এর মনে মনে এর নিচে কি রয়েছে 1 রয়েছে, এবং 3 - 1 হচ্ছে উপরের সংখ্যা। তাহলে 2 দ্বারা আমরা এই পুরো সংখ্যাকে গুণ করব। তাহলে 2 দ্বারা প্রথমে 3কে গুণ করব, 2 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে 3 দুগুণ 6, তারপরে এই যে মাইনাস রয়েছে মাইনাস লিখলাম, 2 দ্বারা বড় 1কে গুণ করব, তাহলে কত হয় 2 1 2। এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। তারপর এই যে সমান চিহ্ন রয়েছে এই সমান চিহ্নটা আমরা এখানে দিব। মনে মনে এর নিচে 1 রয়েছে, সেই 1 এবং 1 গুণ করব, কত হয় 1। এবার আমরা এটা সলভ করব। এটা কিন্তু ফর্মুলা আমি তোমাদের দেখালাম যে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। যারা একদম বেসিক লেভেল তাদের খুব উপকারে আসবে। এখন দেখো তাহলে আমরা কোন ফর্মুলা সলভ করব, এটা। তার মানে এই পি দ্বারা আমরা পিকে গুণ করবো, এই পি দ্বারা কি 1কে গুণ করবো। তাহলে পি দ্বারা যদি আমরা পিকে গুণ করি তাহলে কি হয় p², এবং পি দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে কি হয় পি। এখানে মাইনাস রয়েছে মাইনাস নিলাম, এবং পি দ্বারা 1কে গুণ করলে হয় পি। তারপরে কি রয়েছে, এই যে সমান চিহ্ন রয়েছে এই সমান চিহ্ন দিলাম। এই p-1 মনে মনে কি রয়েছে নিচে 1 রয়েছে। এই 1 দ্বারা কাকে গুণ করবো 12কে, তাহলে কত হবে 12। এখন আমরা কি করব, এই 12কে সমানের পাশে নিয়ে আসবো। দেখো p² - p লিখলাম। এই 12কে একাই পাশে রাখবো না, আমরা এ পাশে নিয়ে আসবো। তাহলে 12-এর সামনে কি রয়েছে প্লাস চিহ্ন রয়েছে। যখন সমান চিহ্ন পারাপার করে এক নদীর এক পার থেকে আরেক পারে যায়, তো এখানে সমান চিহ্নের এক পাশ থেকে যখন আরেক পাশে যায় তখন চিহ্ন পরিবর্তন হয়। 12-এর সামনে যদি প্লাস থাকে এ পাশে এসে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই পাশে এসে কী হবে প্লাস হবে। তো এখানে রয়েছে প্লাস, তাহলে সমান চিহ্নের পাশে এসে কী হবে -12 = সমান চিহ্নের এ পাশে এখন কেউ থাকলো না, তাই এখানে 0। ওকে, এখন আমরা কি করব, আমরা এখন এখানে মিডল টার্ম করব। এখন এখানে যারা অ্যাডভান্স লেভেলের আছো তারা আমার এই ভিডিওগুলো দেখে একটু বিরক্ত লাগতে পারে যে এই সমাধানগুলো এত বারবার এরকম করে বুঝাচ্ছি কেন, এগুলো তো খুব কমন সমাধান। কিন্তু অনেকেই আছে, আমি জানি অনেকেই আছে যারা এই সমাধানগুলো পারে না, সমাধানগুলো না পারার কারণে অঙ্ক ভুল করে। সো আমি প্রথম যে 2-3টা লেকচার দিব এভাবে বুঝাই দিব, তারপরে আমি টেনে নিয়ে যাব যে প্রথম 2-3 লেকচারে যদি এগুলো ক্লিয়ার হয়ে যায় পরের লেকচারগুলো তারা অত লাগবে না এগুলো। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে কি এটা মিডল টার্ম। দেখে বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম, স্কোয়ার আছে, পি আছে, একটা সংখ্যা রয়েছে। তো মিডল টার্ম করার ক্ষেত্রে এখন আমরা মিডল টার্ম আমরা সবাই জানি কীভাবে করতে হয়, যে এই 12 সংখ্যাটাকে আমরা কি করব ভাঙাবো। কততে 12 হয়, 6 দুগুণ 12 হয়, 3 4 12 হয়। তো দেখো আমরা যদি এখন এটাকে এখানে সলভ করে তোমাদের একটু বুঝাই দিই, মিডল টার্মটা 9-10 সবাই করে এসেছো, সুতরাং আমি জানি যে এটা অত মানে কঠিন লাগবে না। তো এই 12 সংখ্যাটাকে আমরা জানি 6 × 2 = 6 দুগুণ 12 হয়, আবার 3 × 4 3 4 12 হয়। এখন দিতে হবে আমরা এটা নিব নাকি এটা নিব। আমরা এমন সংখ্যাটাকে নিব যেখানে যোগ বিয়োগ করে, এই 3 × 4 এখানে রয়েছে না, এই 3 এবং 4কে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা যেটাতে সহজে আনা যায়। যদি আমরা 6 এবং 2 নিই, দেখো 6 থেকে যদি 2 বাদ দেই তাহলে এটা পি মানে কি, পি মানে হচ্ছে আমাদের 1। পি এর সাথে সামনে কি রয়েছে, মনে মনে কি রয়েছে 1 রয়েছে। আমরা যখন জানি যদি এরকম এক্স থাকে তার মানে এক্সের সহগ কি, এক্সের সাথে হচ্ছে 1 রয়েছে, এক্সের সাথে কি 1 রয়েছে, সেই 1টাকে আমাদের লিখতে হয় না।
এরকম আমরা জানি। তাহলে আমরা যদি 6 গুণন 2 নেই তাহলে আমরা কোনোভাবেই শুধু এই পিকে নিয়ে আসতে পারবো না, মানে শুধু 1কে নিয়ে আসতে পারবো না। আমরা যদি 3 আর 4 নেই তাহলে পিকে নিয়ে আসতে পারবো। কিভাবে দেখো, তাহলে মিডল টার্ম করার টাইম যে পি স্কোয়ার রয়েছে সেই পি স্কোয়ারটা প্রথমে পি স্কোয়ার লিখতে হয়। পি স্কোয়ার লেখার পর যদি আমরা দেখো যে 4p প্লাস 3p, দেখো এই ফর্মুলাটা যদি আমরা নেই 4p প্লাস 3p, তার মানে আমরা কি করলাম, 4-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে কি থাকে, একটা p থাকে, একটা p মানে কি আমাদের 1, মানে 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, এখানে p যেহেতু রয়েছে তার মানে এখানে p হয়ে গেল। এবং এই যে p এর সামনে মাইনাস রয়েছে এবং বড় সংখ্যা 4-এর সামনে যেহেতু মাইনাস নিয়েছি সুতরাং এখানে মাইনাস হয়েছে, অর্থাৎ এটা আমাদের মিলে গেছে। ওকে, তারপরে এখানে -12 ইকুয়াল টু নিলাম। তারপরে আমাদের কি করতে হবে, এই দুইটার মধ্যে কমন কি যায়, এই দুইটার মধ্যে কমন হচ্ছে p, অর্থাৎ দুইটার ভিতরে p রয়েছে। এখান থেকে একটা p কমন নিয়েছি তাহলে থাকে কয়টা p, একটা p, এখানে মাইনাস নিলাম। এই 4p থেকে একটা p সামনে কমন নিয়েছি, এখানে শুধু কি থাকে, 4 থাকে। তারপর এখানে কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, প্লাস। এখন এই দুইটা এর মধ্যে সংখ্যার মধ্যে কমন কি যায়, দেখো 3 কমন যায়। এখানে কীভাবে কমন যায়, এখানে তো 3 রয়েছে এবং 12কে যদি 3 দ্বারা ভাগ করি 4 হয়, সুতরাং 3 দ্বারা 12কে ভাগ করা যায়, সুতরাং এখানে হচ্ছে 3 কমন। তাহলে 3 যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে শুধু থাকে p, মাঝখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন নিলাম এবং এখানে কত হবে 4, তাহলে যদি 3 4 12, তার মানে এটা ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন একটা বিষয় আমি এখানে বললাম, যারা মিডল টার্ম নিয়ে কিচ্ছু পারে না তারা যদি চাও যে মিডল টার্ম নিয়ে আরেকটা মানে ভিডিও দেই তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি মিডল টার্ম বিষয়ে ভিডিও মেক করবো তোমাদের জন্য। এখন দেখো যদি আমরা একটু দেখি এখানে তাহলে কি হলো, এই দুইটার থেকে একটা p-4 নিব আর এখানে p নিব, এখানে +3 নিব, +3। তাহলে দেখো আমরা যদি এবার p এর মানটা বের করতে চাই তাহলে p-4 ইকুয়াল টু 0 ধরবো এবং p+3 ইকুয়াল টু 0 ধরবো। তাহলে p ইকুয়াল টু কত হবে, +4 হয়ে গেল। এই -4টা সমানের পাশে যায় +4 হয়ে গেল এবং এই +3টা সমান চিহ্নের পাশে যায় কি হলো, -3 হয়ে গেল। শূন্যটাকে আমরা উঠাই দিলাম। তাহলে দেখো p এর মান কি আসছে, একটা +4 একটা -3। p মানে কি দাম কি কখনো ঋণাত্মক হয়, টাকা কি কখনো ঋণাত্মক হয়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। p ইকুয়াল টু 4 এই মানটা হবে আমাদের কি গ্রহণযোগ্য, তার মানে ভারসাম্য দাম আমরা পেয়ে গেছি, ভারসাম্য দাম কত 4। এখন এই p এর মানটা আমরা একটা সমীকরণে বসাই দিব, যোগান সমীকরণে বসাই দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে p ইকুয়াল টু 4 এই মান QS সমীকরণে বসাই। তাহলে QS সমীকরণ আমাদের কি, QS ইকুয়াল টু p-1, তাহলে p এর মান কত 4 - 1, তাহলে 4 - 1 কি 3, তার মানে আমাদের এখন অ্যান্সার লিখতে পারি যে অতএব ভারসাম্য দাম p, এরকম বার দেওয়া হয়, p ইকুয়াল টু 4 ও পরিমাণকে আমরা q দ্বারা প্রকাশ করি, সুতরাং q ইকুয়াল টু 3। এই ছিল আজকে আমাদের অঙ্ক। আমি আজকে আরও অঙ্ক করাতে চাইলাম কিন্তু যেহেতু আজকে আমাদের প্রথম লেকচার সুতরাং আমি আর অঙ্ক করাবো না। আমরা ধারাবাহিকভাবে আরও অনেক লেকচার নিয়ে আসবো। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে, 2টা পার্ট রয়েছে, একটা চাহিদা এবং যোগান কর ভর্তুকি বিষয়ক অঙ্ক আর একটা জাতীয় আইনি। আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ইকোনমিক্স লাইব্রেরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।